সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন আজকের পর্বে আমরা আলোচনা করি দেশ বিদেশের সকল খেলাধুলা নিয়ে। স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ রিপন। বাবু ভাই, আসলে শুরু করি ক্রিকেট দিয়ে, স্পেসিফিকভাবে যদি বলি বিপিএল নিয়ে আমরা শুরুটা করি। বিপিএল শুরুর আগে আমরা গণমাধ্যমও চাই, আসলে দর্শকরাও জানতে চায় যে কোন দলে কারা আসছেন, কারা খেলবেন, দল কেমন হচ্ছে, বিদেশি প্লেয়ার কারা আসছে, এইসব নিয়ে। কিন্তু সাধারণত বিপিএল এর আগে আমরা আসলে গত কয়েক বছর ধরে বিশেষ করে দেখছি যে কারা দল পাচ্ছে, কোন দলের নাম পরিবর্তন হচ্ছে। আসলে আমাদের এই প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্টের আগে এই ঘটনাগুলো আসলে কতটা অনাকাঙ্ক্ষিত বাবু ভাই? না, একদমই কাঙ্ক্ষিত নয়, একদমই অনাকাঙ্ক্ষিত। এরকম একটা, আমরা যেহেতু বলি এটা আন্তর্জাতিক আসর, অনেক ভিন দেশি ক্রিকেটার খেলেন, তাদের কোয়ালিটি যেমনই থাকুক, তাদের নাম ডাক প্রচার প্রসার যেমনই হোক না কেন, বাট প্রতি দলে তো 4 জন করে ফরেন প্লেয়ার খেলেন, তার সাথে কিছু আরও প্লেয়ার থাকেন। কাজে তাদের ধরলে এটা তো একটা দেশি আসর না, একটা ভিনদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ক্রিকেট কথিত আন্তর্জাতিক আসর। বাট এখন পর্যন্ত এটা আন্তর্জাতিক মানে কতটা পৌঁছেছে তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। যেমন এখন আপনি যে প্রশ্নটা তুললেন, একটা টুর্নামেন্ট শুরু হবে, শুরুর আগে সাধারণত নতুন বছর কে কেমন টিম করবে, এবার যেহেতু আবার নিলামে ফিরে যাওয়া হয়েছে, নিলামটা কেমন হবে, কে কোন ক্রাইটেরিয়ায় পড়লেন, কাকে কোন ক্যাটাগরিতে ভাগ করা হলো, মোস্ট অফ দ্য ক্রিকেটার যারা আছেন তারা কে উপযুক্ত মূল্য পেলেন কিনা, ক্যাটাগরিটা ঠিক হলো কিনা, দেশের যারা ভালো প্লেয়ার এবং ইনফর্ম প্লেয়ার তারা তাদের মূল্যায়নটা পেয়েছেন কিনা, এগুলোই থাকে দেখার বিষয়। এবং নিলাম শেষে কোন দল কেমন করলো, কার শক্তি, কার স্ট্রেংথ কতটুকু, কোন দলটা ব্যালেন্স, কোন দলটার ঘাটতি রয়েছে, কে নিলামের বাইরে, ইভেন স্ট্রেটওয়েতে লোকাল 2 জন ফরেন 2 জনের বাইরে আরও ফরেনার আনতে পারে দলে, নিজেদের কি বলবো, নিজেদের শক্তিমত্তা দেখিয়ে বা নিজেদের কানেকশন বা কানেক্টিভিটি দিয়ে, এগুলোই থাকে আসলে দেখার বিষয়। কিন্তু বিপিএলে প্রতি বছর দেখা যায় এইগুলো ছাপিয়ে কোনো না কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাঠের বাইরের ঘটনা, এবং যেগুলো আসলে একটা আন্তর্জাতিক মানের আসরে ধরতব্য হওয়ার কথা না আসর শুরুর আগে, ঠিক সেগুলো নিয়েই বিপিএলে প্রতিবার কোনো না কোনো একটা হ্যাসেল হয়, বিতর্ক ছড়ায়, নানা প্রশ্ন ওঠে। এবারও হয়েছে, যেমন ধরেন আমাদের বাংলাদেশের 9 জন ক্রিকেটারের বিপক্ষে প্রশ্ন উঠেছে যে তারা কোনো না কোনোভাবে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, তাদের অভিযোগ আনা হয়েছে। এবং অ্যালেক্স মার্শালের রিপোর্ট অনুযায়ী বা প্রেসক্রিপশন অনুযায়ী ক্রিকেট বোর্ড তাদেরকে, এদের মধ্যে আমি 2 জনের নামই বলছি, সবাই তাদের নামই আলোচনা করেন, এনামুলক বিজয় আর মোসাদ্দেক হোসেন সৈকত, আরও আছেন নিহাদুজ্জামান, আরও কয়েকজন আছেন। বাট এই ক্রিকেটারদেরকে নিলামে রাখা হয়নি, যে তাদের বিপক্ষে অবজেকশন উঠেছে এবং তারা সন্দেহভাজন। বাট আমার কাছে যেটা মনে হয়, এই ঘটনাটা যেভাবে শেষ পর্যন্ত করা হলো, সেটা আরও আগেই যখন খেলোয়াড় তালিকা দেয়া হলো তখনই একটা প্রেস কনফারেন্স করে, যেহেতু অ্যালেক্স মার্শাল অ্যাভেলেবল, তাকে দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে যে এই পরিস্থিতির কারণে, এই উদ্ভূত পরিস্থিতির আলোকে আমরা এই প্লেয়ারগুলোকে বাইরে রেখেছি বা তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে। মানে প্রথমবার নাম দেওয়ার আগেই তারা এটা করতে পারে। বিষয়টা ক্লিয়ার করে নিয়ে তারপরে যদি আপনি, এবং অ্যালেক্স মার্শালের মতো মানুষ যিনি আইসিসির দুর্নীতি দমন সংস্থার প্রধান ছিলেন, তার সততা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং তার ক্যাপাবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশের কোনো সুযোগই নেই। তাকে যদি ব্যাপারটা ক্লিয়ার করতে দেয়া হতো, আমার মনে হয় শুধু গণমাধ্যম না, দেশের সবাই কনভিন্স হতেন যে না, একটা প্রপার ওয়েতে ক্রিকেট বোর্ড এগিয়ে এই ক্রিকেটারগুলোকে এবারের বিপিএল থেকে বাইরে রেখেছেন। কিন্তু এমন একটা গোজামিল করে নানানভাবে, শুরুতে দেখা গেল কয়টা দল থাকবে সেটা নিয়ে গন্ডগোল, থাকবে না, আবার থাকলো, বরিশাল থাকলো না,
কুমিল্লা তো নাই, নোয়াখালীর কথা ছিল প্রথমে, আবার মাঝখানে ছিল না, আবার নোয়াখালী নোয়াখালী ইন করা হলো। তারপরে আদৌ কয়টা দল 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে সেগুলো নিয়ে সংশয়, ভেন্যু নিয়ে সংশয়, রাজশাহীর কথা বলা হলো, রাজশাহীতে হবে কি হবে না, তারপরে শুরু করা হবে কি ঢাকায় না সিলেটে নাকি চিটাগংয়ে, এই বিষয়গুলো একদমই ঠিক না করে একটা হযবরল অবস্থার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু। এই যে পেশাদারিত্বের অভাব, এই পেশাদারিত্বে ঘাটতি কমতির কারণেই আমার কাছে মনে হয় রিপন বিপিএল এখন পর্যন্ত ওই যে বললাম যে কথিত আন্তর্জাতিক আসরই রয়ে গেছে, এখনও আন্তর্জাতিক আসরে পরিণত হতে পারে নাই, প্রতিষ্ঠিত হতে পারেনি। এবং এবারও শেষ পর্যন্ত আরও কি বিতর্কিত ঘটনা ঘটে সেটা দেখার বিষয়। আমি বলবো যে বিসিবি অবশ্যই আয়োজনটা বিসিবি করে, দেশের ক্রিকেটারদের অনেকগুলো দিক আছে। ভাই একটু যাচ্ছি, খালেদ মাহমুদ সুজন সাবেক অধিনায়ক এবং যিনি বর্তমানে নোয়াখালীর কোচ, উনি আসলে সেই 9 ক্রিকেটারের বিষয়ে একটা কথা বলেছিলেন এনটিভিকে দিয়ে একটা সাক্ষাৎকারে, আমরা একটু শুনে নিয়ে এসে আবার আলোচনা ফিরছি। এটা অন্যায় কি অন্যায় না এটা তো বলাটা ডিফিকাল্ট। এখন ধরেন ওনারা বলেছেন যে ওনাদের সন্দেহতীতভাবে ওনাদেরকে নাম সরিয়ে দিয়েছে। সন্দেহভাবে আপনি পারেন কিনা আমি জানি না। যদি আপনাদের কাছে প্রপার এভিডেন্স থাকে তো সেটা সবচেয়ে ভালো হতো। নিশ্চয়ই বিসিবির কাছে এরকম কোনো প্রপার এভিডেন্স আছে বা কিছু আছে যেটার জন্য ওরা এইটুক করতে পেরেছে, প্লেয়ারদেরকে ড্রাফট লিস্ট থেকে এস্টাবলিশ প্লেয়ারদের ড্রাফট লিস্টে সরিয়ে দিয়েছে। বাট আমার মনে হয় যে এই সন্দেহের বসে করাটা কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না। বাট যদি একদমই একটা প্রমাণ সহ বলতে হতো তাহলে আরও মানে ভালো হতো। যেটাই হোক বিসিবির ভালোভাবে মানে যে তো বলেছেন তারা ড্রেসিং রুমকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তো সেটা হলে ভালো। ক্রিকেট সেফ থাকলে সবার জন্যই ভালো সেটা। ভাই আসলে সুজন ভাই একই কথা বলছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি কাউকে স্টেট ওয়েতে ব্যান করবেন, বিরত রাখার ব্যান করা কিন্তু এক না। আপনি বিরত রাখলেন, এখন কিসের ভিত্তিতে? সেটা আবার কিন্তু একটা টুর্নামেন্টের জন্য, মানে হ্যাঁ, একটা লিগের এবং জন্য। তারা অন্য অন্য আসর খেলতে পারবেন কেন? যে তারা বিপিএল খেললে একটা গন্ধ ছড়াতে পারে। বাট এটা তো কোনো কি বলবো কোনো ক্রাইটেরিয়ায় পড়লো না। আপনি স্টেট বলবেন যে বিপিএলে ক্রিকেট গ্যাম্বলিংয়ে জড়িত থাকার কারণে, সেটা ম্যাচ গড়াপেটা হোক, স্পট ফিক্সিং হোক, বা সোজা কথা দুর্নীতির একটা অপরাধে একদম স্টেট অভিযোগ এনে সেই অভিযোগ প্রমাণ করে আপনি বলে দিতেন, আমি বললাম অ্যালেক্স মার্শাল কথা বলতো মিডিয়ায় যে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই প্লেয়ারগুলোকে স্টেট ওয়েতে বিপিএল থেকে সাসপেন্ড করে দিয়েছি, তারা বিপিএল খেলতে পারবেন না। সেটা না করে বলা হলো যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে এবার বিপিএলে নিলাম থেকে দূরে রাখা হবে, তথা তারা এবারের বিপিএলের বাইরে থাকবেন, কিন্তু তারা অন্য টুর্নামেন্ট খেলতে পারবেন। এখন যদি এমন হয় যে এই 9 জনের মধ্যে যে কোনো একজন বা দুজন অভিযুক্ত হলেন না বা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলো না, ছিলাম একটু যদি আমরা আলোচনাটা ঘুরিয়ে ফেলি যে আমরা প্লেয়ারদের কাছে শুনছি, সেদিন তানজিদ তামিম বললেন যে বিশ্বকাপের আগে বিপিএলকে তারা প্রস্তুতির একটা মঞ্চ হিসেবে দেখতেই পারেন। অনেক সাবেক ক্রিকেটারও বলেছেন ঝালিয়ে নেওয়া যেতে পারে। বাবু ভাই, বিপিএলে যে ধরনের ক্রিকেটার আসেন বা যে ধরনের খেলা হয়, মানে এটা কি আসলেই বিশ্বকাপের জন্য পর্যাপ্ত মনে হয় আপনার কাছে? না, পর্যাপ্ত না। তারপরেও ধরেন আপনি একটা কথা বলে যে ম্যাচ প্র্যাকটিস, দ্যাট ইজ গেম সিচুয়েশনে আপনি থাকবেন। ম্যাচ সিনারিতে প্র্যাকটিস হয় না, প্র্যাকটিসে নেটই, আর ম্যাচ খেলাই। স্ট্যান্ডার্ড যেমনই হোক না কেন, কিছু বিদেশি প্লেয়ার, দ্যাট ইজ প্রত্যেকটা দলে ওই যেটা বলেছি আমি প্রথম দিকে 4 জন করে ফরেনার থাকেন, তো কিছু ফরেন ক্রিকেটার আছেন যারা মোটামুটি একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করেন। আমার মনে হয় তাদের সঙ্গে খেলাটা পর্যাপ্ত মানের প্রস্তুতি না হলেও অবশ্যই ম্যাচ প্রস্তুতিটা হবে, নিজেদেরকে ঝালিয়ে নেওয়া যাবে এবং কার কোথায় ফাঁকফোকর আছে, দুর্বলতা ঘাটতি আছে, সেটা যারা কানেক্টেড যারা আছেন, টিম ম্যানেজমেন্টে যারা আছেন, তারা দেখতে পারবেন কার ফিটনেস লেভেলটা কোথায়, কে আসলে ইনফর্ম, কে আউট অফ ফর্ম, এগুলো জাজ করা যাবে। কাজে সেদিক থেকে বিপিএলের মান যেমনই হোক না কেন, প্লেয়ারদের কন্টেস্টে এবং ন্যাশনাল টিমের কন্টেস্টে এটা ইট ক্যান বি এ ভেরি গুড এফেক্টিভ টুর্নামেন্ট। ভাই, মানে এই যে বিপিএলটা নিয়ে আমরা কিন্তু সেই 2012 সাল থেকে শুরু হয়েছে, আপনি তো তার আগে থেকেও ক্রিকেটের সঙ্গে আছেন, মানে আমরা আসলে কেন পারি না? দেখেন
বাবু ভাই আমাদের হকিতে কিন্তু একটা ভালো সাফল্য এসেছে রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে আমরা সেখানে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশের ক্রিকেটটাও কিন্তু 2000 সালের দিকে এরকম একটা সিচুয়েশনে ছিল। আর নিশ্চয়ই আপনার মনে আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, আমরা 15-16 সালের দিকে আর একটু স্বপ্নটা বড় হয়েছে, কিন্তু এরপর আমরা পিছিয়ে পড়ছি। বাবু ভাই আসলে আমাদের কি সেই প্ল্যানটা আমরা ঠিক করতে পারি না, নাকি প্ল্যানের পথে আমরা হাঁটতে পারি না? আসলে না, আমার কাছে মনে হয় রিপোর্ট প্ল্যান যে আমাদের হয় না তা না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি একটা ডিসকাশন করবেন, দেন প্ল্যানিং করবেন, দেন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। আমার মনে হয় আমাদের কথাও হয় ভালো, আমরা ডিসকাশনটা করি, খারাপ না, প্ল্যানিংগুলো খারাপ হয় না, কিন্তু ইমপ্লিমেন্টেশনে আমাদের ঝামেলা, দ্যাট ইজ বাস্তব রূপ দিতে গিয়ে। যেটা জাতীয় দলের ক্রিকেটারদেরও হয়, বছরের পর বছর বলা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা প্র্যাকটিস করেন ভালো ভালো কোচের অধীনে, হাই প্রোফাইল কোচের অধীনে, এবং প্রচুর সময় ব্যয় করেন অনুশীলনে। বাংলাদেশের প্লেয়াররা প্র্যাকটিস করেন না, ফাঁকি দেন, এমন কোনো অভিযোগ কিন্তু গণমাধ্যমে আমি অন্তত আমার এই 3 যুগের পেশায় দেখিনি। প্র্যাকটিস সেশনটা খুব ভালোই হয়, এনজয় করেন আমাদের প্লেয়াররা, কিন্তু জায়গা মতো গিয়ে নিজেকে অ্যাপ্লাই করা, নিজের যা ক্যাপাবিলিটি আছে সেটা প্রকাশ করা, সেই জায়গায় ঘাটতি কমতি থেকেই যাচ্ছে, আত্মনিবেদনে কমতি থাকছে। একইভাবে আমার কাছে মনে হয় রিপন বোর্ড কর্তাদের তথা বিসিবিরও কোনো বাস্তব রূপ দিতে গিয়ে বিসিবি সঠিক প্রয়োগ করতে পারে না। ভালো উইকেটে খেলা নিশ্চয়তা দেয়া দরকার, সেটা হয় না। ঘরোয়া ক্রিকেটের মান উন্নত করা দরকার, এই কথা সবাই বলেন, বিসিবির মিটিংয়েও আলোচনা হয়, বিভিন্ন মিটিং করে আমাদেরকে জানিয়ে দেন এবারের এনসিএল বিসিএল হবে আগের চাইতে অনেক আকর্ষণীয়, উন্নত মানের। শেষ পর্যন্ত দেখা যায় সেই আগের মতো অবস্থা। আমার কাছে মনে হয় পেশাদারিত্বে কমতি, ঘাটতি, এবং ক্রিকেট বিশ্ব আসলে যত দ্রুত আগাচ্ছে আমরা তত দ্রুত আগাতে পারছি না, সেটা পরিকল্পনা প্রণয়নেও এবং সেটার বাস্তবায়নেও। এবং আমার কাছে যেটা মনে হয় মানসিকতাতেও সমস্যা আছে, আমরা অল্পে সন্তুষ্ট হয়ে যাই, Right. প্লেয়াররাও যেমন, বোর্ডও তেমন। এবং থ্রু আউট দ্য ইয়ার একটা ক্যালেন্ডার ইয়ার তৈরি করে সেটার যথাযথ বাস্তবায়ন করা, প্রত্যেকটা সেক্টরে সবাইকে সিরিয়াস রেখে ক্রিকেটের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করাটা আমার মনে হয় শুধু কথায় থেকে যায়, কাজে পরিণত হয় না। এই যে বাবু ভাই কথা এবং কাজের কথা যখন আমরা বলছি, বাংলাদেশের ক্রিকেটে কিন্তু একটু অস্থিরতা রয়েছে। ক্লাব ক্রিকেট নিয়ে একটা বড় ঝামেলা চলছে, যদিও বিসিবি বলছে যে রিসেন্টলি 11 তারিখ থেকে, আগামীকাল থেকে শুরু করার কথা, হয়তো আর একটু পেছাতে পারে, ট্রফি সেশনটা রয়েছে। এই সমস্যাগুলো আসলে সমাধান করাটা কতটুকু জরুরি, এবং এই সমাধানে আসলে বোর্ড কর্তাদের কতটা ভূমিকা থাকে বাবু ভাই? কারণ তারা যদি না চান, এটা একটু বিসিবির জন্য কঠিন, আবার প্লেয়াররাও কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছেন, কারণ ক্লাব হচ্ছে তাদের অভিভাবক, তারাও কিন্তু ক্লাবের বাইরে যেতে পারছে না। এই রকম একটা জটিল পরিস্থিতিতে আসলে ভাই বিসিবি কিভাবে নিজেদেরকে মুক্ত করতে পারে? না, এটা অত্যন্ত জটিল পরিস্থিতি। আমি মনে করি যে এখানেও আমাদের পেশাদারিত্বে ঘাটতি আছে। এই বোর্ডের যখন নির্বাচন হলো, যখন আমিনুল ইসলাম বুলবুল সাহেব নির্বাচিত হলেন, এবং তার প্রতিপক্ষ একটা গ্রুপ যখন কোনো না কোনোভাবে নেগোসিয়েশনের সম্ভাবনা ছিল, সেটা হলো না, যখন তারা পিছিয়ে গেলেন, নির্বাচন করলেন না, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে আগামীতে ঢাকার ক্লাব ক্রিকেট, যেহেতু তাদের হাতে ক্লাব বেশি ছিল, ক্লাব ক্রিকেট নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিতেই পারে। সেটা যারা নির্বাচন না করে চলে গেলেন তাদের একটা ঢাল ছিল, বর্ম ছিল, যে ঠিক আছে আমরা তো ইলেকশন করতে পারলাম না, বা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে দেওয়া হলো না, কিংবা আমাদেরকে জায়গা দেওয়া হলো না বোর্ডে, আমরাও সুযোগ বুঝে এর প্রতিশোধ দিব। কি করব? ক্লাব ক্রিকেটটা বন্ধ করে দিব। এটা ওই পক্ষ তাদের পরিবেশ পরিস্থিতির আলোকে তারা এটা ভাবতেই পারে। ক্রিকেট বোর্ডেরও কিন্তু এটা ভাবা উচিত ছিল, এবং যারা পুরো প্রক্রিয়াটার সঙ্গে জড়িত ছিলেন, যারা বোর্ড নির্বাচনটা সাজিয়েছেন, মেরুকরণ তৈরি করেছেন, তাদেরও কিন্তু এটা চিন্তা করা উচিত ছিল যে আজকে আমরা একটা বোর্ড তৈরি করলাম, কিন্তু যাদেরকে আমরা বাইরে রাখলাম, যারা ইলেকশন করলেন না বা মেরুকরণের বাইরে থেকে গেলেন বা মূল্যায়িত হলেন না, তারা যদি ক্লাব ক্রিকেট চালাতে না চায়, তখন আমাদের আয়োজনে সমস্যা হবে। এখানেও চিন্তায় ঘাটতি, কমতি, অদূরদর্শিতা। এখন কি হয়েছে? এক পক্ষ অনর, ওই যে বললাম যারা বোর্ডের বাইরে, যে না আমরা কোনোভাবেই ক্লাব ক্রিকেট খেলবো না বা খেলতে দেব না। আবার বোর্ড চাইলেও তাদের তো সেই শক্তিটা নেই। এতে করে কি হবে? আমাদের দেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা ক্লাব ক্রিকেট বলি ঠিক, রিপন, মোহামেডান আবাহনী অ্যান্ড আদার্স নামে খেললেও
আসলে কিন্তু খেলেন প্লেয়াররা। এবং আপনি জানেন ঢাকার ক্লাব ক্রিকেট, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হচ্ছে প্লেয়ারদের রুটি রুজির ক্ষেত্র। যারা Right, বাবু ন্যাশনাল ভাই, টিমে আমাদের খেলে না, একটা- পেরোলে থাকে না, যারা বেতনভুক্ত ক্রিকেটার নন, তাদের কিন্তু এটাই রুটি রুজি। এই যে ক্রিকেটারগুলো অনিশ্চিত অবস্থায় পড়েছে, এক পক্ষ চাচ্ছে না, আর এক পক্ষ চাচ্ছে, আমার কাছে মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট অ্যান্ড ফর দ্য সেক অফ ক্রিকেট, দুই পক্ষের একটা সমঝোতা এমিকেবল একটা সলিউশনে আসা উচিত। তাতে করে কিন্তু অন্তত দেড়েক ক্রিকেটারের ভরণ পোষণের ব্যবস্থা হবে Right. এবং ক্রিকেটে স্থবিরতা আসবে না, লিগটা চলবে। বাবু ভাই, আমরা রিসেন্টলি একটি সমস্যা হয়েছে যেটি নিয়ে গতকাল গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান কথা বলেছেন, মাটি চুরি নিয়ে পূর্বাচলে। আসলে মানে আমাদের ক্রিকেটটার মানে দুর্নীতি তো আসলে সব জায়গায় রয়েছে, এর মধ্যে খেলাধুলায় তো আমরা একটু আশা করি যে এই জায়গাটা একটু কম হবে, কিন্তু সেই জায়গাটাতে আরও বেশি। আপনাকে যদি আরেকটু যোগ করে দিই, ল্যাটিন বাংলা ফুটবল নামের যে টুর্নামেন্টটা হলো সেটা কিন্তু স্থগিত করা হলো একদম টুর্নামেন্টের মাঝপথে এসে। মানে একটা উন্মাদনা দেখলে সেইটাকে ক্যাশ করার যে চেষ্টা, এইটা আসলে ভাই মানে কিভাবে ব্যাখ্যা করেন বাবু ভাই? না, এটা একটু মাটি চুরি থেকে। এটা যদি একটু বেগার এসপেক্টে বলি, আমি আমার নিজেকে গালি না দিতে পারি, আত্মসমালোচনা তো করতে পারি। জি, আমার কাছে মনে হয় এটা আমাদের নিজেদের, আমাদের জাতির একটা মানসিক সমস্যা। যে দেশে সাদা পাথর সিলেট থেকে চুরি হয়ে যায়, যে দেশে একটা স্টেডিয়ামের মাটি কে বা কারা নিয়ে যায় কেউ বলতে পারেন না, মানে এখনো ব্যাপারটা মানে যাদের জানার কথা তারা জানে, কেউ জানে না। এটা অ্যাটলিস্ট যাদের জানার কথা, এটা তো আমার আপনার কাজ না, এটা হচ্ছে যারা গ্রাউন্ডস কমিটি বা বিসিবি বা এনএসসির কাজ, তারা জানেন না। তারপরে বললেন ফুটবল, এখন উন্মাদনা দেখছি, আর্জেন্টিনা, ব্রাজিল নাম শুনলেই তো আমাদের ফুটবল পাগল বাঙালি কথাই বলে, আমরা সবাই মানে খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করি। জি। বাট এটা আসলে আর্জেন্টিনা ব্রাজিলের কত নাম্বার দল, কোন লেভেলের টিম, এদের সঙ্গে আদৌ ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে কি না, নাকি না অন্যভাবে দল গঠন করা, এগুলোও কিন্তু আমরা খুঁটিয়ে দেখি না। এবং এরা কারা কিভাবে পারমিশন পায় এরকম একটা আয়োজনে, সেখানে এনএসসির ভূমিকা কি, বাফুফেরই বা ভূমিকা কি, এগুলো নিয়ে আমরা সত্যি কথা কেউই মাথা ঘামাই না। মূলত মাথা ঘামাই না কেন? আমাদের নিজেদের মধ্যেই সমস্যা। আমরা জাতি হিসেবে একটা শৃঙ্খলা, নিয়ম কানুন মানা এবং যার কাজগুলো যদি আমরা ঠিক মতো করি, তাহলে কিন্তু এটা হতো না। আজকে মাটি কে বা কারা নিয়ে গেছে, যদি বিসিবির গ্রাউন্ডস কমিটি এবং এনএসসির যারা মানে অ্যাটাচড পার্সন, তারা যদি তাদের কাজটা ঠিক মতো করতো, তাহলে তো আজকে আর মাটি নিয়ে যাওয়ার প্রশ্ন দাঁড়ায় না। আপনি যেটা বললেন যে ফুটবলে একটা টুর্নামেন্টের কথা বলা হচ্ছে, এবং দুজন তারকা আসার কথা, ক্যাফে এবং ক্যানিজিও, তারাও মানে আসছে না, এটা ধরে নেওয়া যায়। অর্থের অভাব না, সেটা বলে দিয়েছেন কমিটি যে তো অর্থের অভাবে কাছাকাছি তারা কি? আনতে পারছেন না। তার মানে কি আয়োজনে গলদ আছে? তাই এই গলদ মাখা আয়োজন আমরা করতে দেব কেন বা করতে দেই কেন? তার মানে আমারও চিন্তা চেতনায় গলদ আছে। তো তার মানে কি আয়োজকদেরও গলদ আছে, যারা আয়োজন করতে চান উৎসাহী যারা, তাদের মধ্যেও গলদ আছে। এই গলদগুলোকে আসলে উপড়ে ফেলতে হবে আমাদেরকে, আরও সততার সাথে, নিষ্ঠার সাথে, শুধু ক্রীড়া কর্মকাণ্ড না, আমরা দেশকে ভালোবেসে আপ্রাণ চেষ্টা করব অ্যাটলিস্ট অপকর্ম থেকে বিরত থাকতে। আমরা সবাই স্পোর্টস সবাইকে কি শেখায়? আমরা বলি স্পোর্টসম্যান স্পিরিট, অ্যাটলিস্ট জয় এবং পরাজয়টাকে মানার নিয়ম শৃঙ্খলা মেনে বিজয়ী দল হাসি মুখে মাঠ ছাড়বে, পরাজিত দল অ্যাটলিস্ট কোনো সিন ক্রিয়েট না করে মাঠ থেকে বেরিয়ে আসবে নিয়ম কানুন মেনে। এবং আজকাল তো কত হয়, ফিফা ফেয়ার প্লে হয়, জার্সি বদল হয়, ঘামে ভেজা জার্সি চেঞ্জ হচ্ছে, ক্রিকেটে হ্যান্ডশেক করা হচ্ছে, এইগুলো কিন্তু আমরা মাঠে খেলা শেষে করি। বাট আমরা যদি সবসময় ভাবি যে আমার একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি, সমাজের প্রতি, আমি স্পোর্টসের মানুষ, আমাকে স্পোর্টসের অঙ্গনে দায়বদ্ধতা আছে, আমি রাজনীতি করি, আমার রাজনৈতিক অঙ্গনে দায়বদ্ধতা, আমি ঠিকাদারি করি, ঠিকাদারিতে দায়বদ্ধতা, সবাই যার যার শ্রেণী মতো নির্বিশেষে আমরা যদি ভাবি যে আমাদের সর্বোপরি সৃষ্টিকর্তার উপরে আমার দায়বদ্ধতা আছে, তাকে আমি জবাবদিহি করব কি, তাহলে আমার মনে হয় এতটা অনিয়ম দুর্নীতি থেকে আমরা সবাই বেঁচে যাই। বাবু ভাই, আমরা শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। একটু আপনার কাছে প্রশ্নটা কিভাবে করতে চাই যে বিপিএলকে আপনি আসলে কোন জায়গায় দেখতে চান, আর সেটা আপনি আসলে
কত সাল নাগাদ দেখতে পারেন বলে আপনার মনে হয় রিপন, ছোট করে এক যদি কথায় বলেন। আমি বিপিএল কে দেখতে চাই বাংলাদেশের আইপিএল হিসেবে। দ্যাট ইজ প্রতি বছর অন্তত একজন ব্যাটসম্যান, একজন বোলার, তিনি স্পিনার পেসার যেই হন না কেন, একজন অলরাউন্ডার উঠে আসবেন, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, আশা করতে পারি ভবিষ্যতের সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, রিয়াদ কিংবা তাদের চেয়েও বড় ক্রিকেটার। এটা হলো সবার আগে। ক্রিকেট বোর্ড আর্থিক দিক থেকে আরও লাভবান হোক, তাদের পেশাদারিত্ব বাড়ুক, যেন বাংলাদেশ সফল আয়োজন করে, এবং যারা উৎসাহী ফ্র্যাঞ্চাইজি আছেন তারাও লাভের মুখ দেখুক। মোদ্দা কথা বিপিএল প্রচার প্রসার বাড়ুক, বাণিজ্যিক দিক থেকে সফল একটা আসর হোক, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেটাররা যাতে উপকৃত হয়, সেটাই আমার লক্ষ্য। বাবু ভাই, চমৎকার আলোচনা হলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও রিপন, এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।